ইনসাফের প্রতি ইনসাফ নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে ইনসাফের প্রতি প্রত্যাশা রাখতে চাই আমি দু একটি আর কি। সেটি হচ্ছে, দেখেন, আমরা বাংলাদেশে তো পত্রিকার কোনো অভাব নাই, কিন্তু কালচারালি ইসলামকে প্রমোট করবে, সাংস্কৃতিকগতভাবে ইসলামকে এগিয়ে নিবে, এরকম একটা প্ল্যাটফর্মের খুব বেশি অভাব আছে আমাদের দেশে। আমাদের সবচেয়ে বড় সমস্যা কালচার। আমাদের ক্লাস 6 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা কি শিখবে, ক্লাসে কেমন করে বসে পানি খাবে, কেমন করে উঠবে, কালচারালি সেগুলো কোনো শেখার কোনো ওয়ে নেই। পড়াশোনার মাধ্যমে যে ইসলাম প্র্যাকটিস করা যায়, এটা আমাদের একাডেমিকলি দূর করা হয়েছে। ব্রিটিশরা যখন প্রথম আসে উপমহাদেশে, তারা এসে দেখেছিল তাদের বিরুদ্ধে আন্দোলন কি শুরু করেছে। টিপু সুলতান নামে একজন ব্যক্তি দেখেছে মুসলমান, সাইদ আহমেদ বেরলভীকে তারা দেখেছে, তিতুমিরকে তারা দেখেছে, শরীয়তুল তারা দেখেছে। তারা যখন দেখে যে এই তিতুমির সাহেব, এই হাদিস শরীয়তুল্লাহ অথবা সাইদ আহমেদ বেরলভী রহমাহুল্লাহ, ওনারা এমন এক শিক্ষা কাঠামোতে বড় হয়েছেন যে শিক্ষা কাঠামো একাধারে তাদেরকে আল্লাহর প্রিয় গোলাম বানিয়েছে, একাধারে ইসলামী সংস্কৃতিকে তারা প্রমোট করতে শিখেছে, এবং থার্ডলি তারা কোনো আধিপত্যবাদ সাম্রাজ্যবাদকে মেনে নেয় নাই। এই জন্য ব্রিটিশরা সবার আগে এসে আমাদের শিক্ষা কাঠামোতে হাত দিয়েছিল। তারা প্ল্যান করে ঢাকা কলেজ বলেন, এই রাজশাহী কলেজ, বিএল কলেজ, বিএম কলেজ যে তৈরি করা হয়েছে, এই সবগুলো প্ল্যান ছিল মুসলমানদেরকে তাদের যে সংস্কৃতি বিদ্যমান রয়েছে সেখান থেকে বের করে আনা, এনে জিহাদি মনোভাব এবং তাদের মধ্যে যে স্পিরিচুয়াল জায়গাটা নষ্ট করে ফেলা প্ল্যান করে করেছে। তো এই যে মুসলমানদেরকে তারা নষ্ট করলো, এরপরে দেখেন ঢাকা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠা হয়, ঢাকা ইউনিভার্সিটি তৈরি করার বিরোধিতা করেছে ইন্ডিয়ানরা। মুসলমানরা এখানে শক্তিশালী হয়, একাডেমিকলি তারা কোয়ালিফাইড হোক এবং বিগত 600 বছর মতো করে আবার পুরো বিশ্ব নেতৃত্ব প্রদান করুক, ভারত উপমহাদেশে তারা কাজ করুক, এটা কখনো তারা চায় নাই। এই জন্য মুসলমানরা বাধ্য হয়ে জায়গা দিয়েছে, সলিমুল্লাহ খান সাহেব জায়গা দিয়েছেন এখানে। এই জায়গাতে যখন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলো, সেই ইউনিভার্সিটির ফুল কন্ট্রোলটা নিয়েছিল হিন্দুরা। 47-এর দেশ বিভাগের সময় দেখবেন আপনারা যে 80% শিক্ষার্থী হিন্দু, 80% শিক্ষক হিন্দু এখানে। এবং আমাদের ক্লাসরুমগুলো কেমন হবে, পাশাপাশি বসে আমরা ক্লাস করবো মেয়েদের সাথে, এগুলো সব তারা ঠিক করেছিল। ভিসি বানানো হয়েছে ইউরোপ থেকে না, খ্রিস্টিয়ানকে। বিএম সেনগুপ্ত, সত্যন বোস, রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে বড় বড় শিক্ষকদেরকে হিন্দুদেরকে আনা হয়েছে এখানে, কোনো মুসলমানদেরকে এখানে দেওয়া হয় নাই। তারা ফ্যাকাল্টি প্রদান হয়, তারা ঠিক করেছে আমরা কিভাবে ক্লাস করবো। অর্থাৎ একাডেমিকলি কখনো আমাদেরকে এই অঞ্চলে ইসলামিক কালচারকে যে সুবিধা, এটাকে ভোগ করার সুযোগ দেওয়া হয় নাই। এবং 1926 সালে ফর দ্য ফার্স্ট টাইম ঢাকা ইউনিভার্সিটি একটা সাহিত্য পরিষদ তৈরি হয়, মুসলিম বা সাহিত্য পরিষদ নাম। সেটা তৈরি হয়েছে বেঙ্গল ইয়ুথ নামে, যে কলকাতার হিন্দু বর্ণত্ববাদী যে একটা সংগঠন রয়েছে তাদের আদালত তৈরি করা হয়েছে। যে 20% মুসলমানরা এখানে পড়াশোনা করতো, তাদের কালচারাল চিন্তা কি হবে, ডিসকোর্স কি হবে, সেই তারা ঠিক করে দিত আস্তে আস্তে। তো এই জন্য বলছিলাম যে এখনো বাংলাদেশে এখন পর্যন্ত কালচারালি আমাদের শিক্ষার্থীরা কি শিখবে, আমরা কালচার কিভাবে প্রমোট করব, এটা জানার জন্য আলটিমেটলি কোনো প্ল্যাটফর্ম নাই। কাজে ইনসাফকে শুধুমাত্র কিছু কন্টেন্ট, কিছু সাংবাদিকতা, কিছু কোর্স এবং কিছু কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, যুবক তৈরির জন্য কাজ করলে হবে না। এই উপমহাদেশের কালচারাল ডিসকোর্স কিভাবে ঠিক করে দিতে হবে। মুসলমানদের যে জাতীয়তাবাদ চেতনা রয়েছে একটা, যে চেতনা কারোর জন্য ক্ষতিকর না, কোনো ধর্মের জন্য ক্ষতিকর না, এটাকে প্রমোট করার জন্য ইনসাফকে কাজ করতে হবে। যদি ইনসাফ এই দায়িত্বটা নিতে পারে, তাহলে ইনসাফের অন্যান্য কার্যক্রমের সাথে সাথে এই কার্যক্রম থাকলে আমার মনে হয় ইসলাম এবং মুসলমান সবচেয়ে বেশি উপকৃত হবে। ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য, ইসলামিক কালচারকে ঠিক করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। আমরা কেমন করে পয়লা বৈশাখ পালন করব, সেই পয়লা বৈশাখ সংজ্ঞায়ন করা হচ্ছে যে আবহমান কাল ধরে চলে আসা বাঙালি মুসলমানের হাজার বছর সংস্কৃতি হলো পয়লা বৈশাখ। অথচ পয়লা বৈশাখ শুরু হচ্ছে বাংলা একাডেমি তৈরি হওয়ার পরে। 1989 সালে ফর দ্য ফার্স্ট টাইম পয়লা বৈশাখ ঘটা করে পালন করা হয়। বলা হয় আবহমান কাল ধরে চলে আসা হাজার বছর সংস্কৃতি বলা হয়। তারা আমাদেরকে শিখিয়ে দিল যে এখানে একসময় মুসলমানরা মিলাদ দিত বছরের প্রথম দিনে। তারা একসময় তারা বসে দোয়া করতো, একটু মিষ্টি মিঠাই খাওয়া দাওয়া করতো তারা, তারপর সেখানে চলে যেত। এটাকে তারা শেখালো আমাদেরকে যে সকালবেলা উঠে সুন্দর শাড়ি পরে, লাল শাড়ি পরে, লাল পাঞ্জাবি, সাদা পাজামা পরে, খালি পায়ে রমনার বটমূলে হেঁটে দুকলি সঙ্গীত দিয়ে পালন করতে হবে। অর্থাৎ আমাদের কালচারগুলো যেটা তৈরি করা হয়েছিল মুসলমানদের খাজনা আদায়ের জন্য, সেই ডিসকোর্স তারা ঠিক করে দেয়। এরকম ধরে ধরে প্রত্যেকটা জায়গায় যদি ইনসাফ আগামী দিনে সাংস্কৃতিক বিপ্লবের জন্য কাজ করতে পারে, তাহলে আমার মনে হয় ইসলামের যে আন্দোলন সেটি সফল হবে। এবং সেই আন্দোলনের সাথে ইসলামী ছাত্র শিবিরও যোগদান করবে ইনশাল্লাহ। এবং ইনসাফের সাথে যে দূরত্বগুলো হয়েছে বা গ্যাপগুলো হয়েছে, আমি আশা করছি এগুলো সময়ের ব্যবধানে কমে আসবে ইনশাল্লাহ। আরো প্রত্যাশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের যে পথচলা রয়েছে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা, সত্য সংবাদ প্রকাশ করা, এর পাশাপাশি জাস্টিসকে এখানে বজায় রাখা, একুরেসিকে ঠিক রাখা এবং কোনো দলীয় লেজের ভিত্তি না করার যে মানসিকতা ইনসাফে রয়েছে, এটা ইনসাফ বজায় রাখুক।
কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য যে পথ চলা, সে পথ চলা বলবৎ থাকুক। ইনসাফ দুর্বার গতিতে সামনে এগিয়ে যাক। শহীদদের স্বপ্নগুলো যারা দেখে জীবন দিয়েছেন, যুগে যুগে ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যে মানুষগুলো সতের জন্য জীবন দিয়েছেন, ইনসাফের জন্য জীবন দিয়েছেন, সেই মানুষগুলো স্বপ্নগুলো যেন ইনসাফ পূরণ করে, তাদের কথাগুলো যেন সেখান থেকে আসে, সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং সর্বশেষ কথা বলতে চাই, আমরা যেই সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি, একদল সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই। সেই সৎ, দেশপ্রেমিক এবং দক্ষ নাগরিক তৈরির যে কার্যক্রমে, সেই কার্যক্রমে সকল দিকগুলোতে যেন ইনসাফ ফোকাস পয়েন্টে রাখে, সব দিকে নজর রাখে, কেউ তার আহ্বান রেখে, এবং ইনসাফের জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।